আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। অধিকৃত পশ্চিম তীরের তুলকারাম শহরে দখলদার ইসরায়েলি বাহিনীর ওপর প্রবল আক্রমণ চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। শহরের কয়েকটি প্রতিরোধ সংগঠন একযোগে সম্মিলিতভাবে এই আক্রমণ চালায়। এতে দখলদার সেনাদের নিশ্চিতভাবেই হতাহতের ঘটনা ঘটেছে। মায়াদিনের খবরে বলা হয়েছে, মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো তুলকারামে আগ্রাসন চালাতে শুরু করে ইসরায়েলি বাহিনী। তারা দোকান এবং বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙতে শুরু করে। এ সময় বেসামরিক ফিলিস্তিনিদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। দক্ষিণ তুলকারামের একটি বাড়িতে তল্লাশি চালানোর সময় এক যুবককে আটকও করে তারা। তবে জনগণ এবং সম্পদ রক্ষায় সেনাদের প্রতিরোধ করতে এগিয়ে আসে যোদ্ধারা। তুলকারামের আল আকসা শহীদ ব্রিগেডস জানিয়েছে, আল কাসাম ব্রিগেডস এবং আল কুদস ব্রিগেডসের যোদ্ধাদের সাথে মিলে তারা ইসরায়েলি বাহিনীর ওপর বেশ কয়েকটি চোরাগোপ্তা হামলা চালায়। বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে সেনারা তুলকারাম উদ্বাস্তু শিবিরে প্রবেশ করতে চাইলে তাদের প্রতিহত করে যোদ্ধারা। এক পর্যায়ে যোদ্ধারা দখলদার সেনাদের ওপর প্রচণ্ড গুলিবর্ষণ করে। এই হামলায় সেনাদের অনেকে আহত হয়েছে, তবে ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি। এদিকে জেনিন শহরও আগ্রাসন চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার তারা জেনিনে 25 ফিলিস্তিনিকে আটক করেছে এবং জেনিন উদ্বাস্তু শিবিরের একটি মসজিদ গুড়িয়ে দিয়েছে। জেনিনে এক সপ্তাহেরও বেশি সময় ধরে অপারেশন আয়রন ওয়াল নাম দিয়ে আগ্রাসী অভিযান চালাচ্ছে সেনারা। নতুন এই গ্রেপ্তারের ফলে 2023 সালের অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে 14,300 জনের বেশি লোককে গ্রেপ্তার করল ইসরায়েল। তবে এই সংখ্যার মধ্যে গাজা থেকে দীর্ঘ যুদ্ধের সময় গ্রেপ্তারকৃতরা নেই। ফিলিস্তিনের গাজা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানানোর পর এবার কিছুটা ভিন্ন সুরে কথা বললেন ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিন সংকটে ইতি টানার পর দুই রাষ্ট্র সমাধানের আলোচনায় আগ্রহ দেখিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, শিগগিরই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে দুই রাষ্ট্র সমাধান নিয়ে আলোচনা করবেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের ব্যবহৃত উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে করে যাত্রার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এই আলাপচারিতায় গাজা প্রসঙ্গ ওঠে। ট্রাম্প বলেন, বহু বছর ধরে গাজা একটি নরকে পরিণত হয়েছে। তিনি চান ফিলিস্তিনিরা এমন একটি এলাকায় বসবাস করুন যেখানে তারা কোনো বাধা, যুদ্ধবিগ্রহ এবং সংঘাত ছাড়া জীবন কাটাতে পারবেন। তাহলে কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দুই রাষ্ট্র সমাধান চান না? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, নেতানিয়াহু শিগগিরই ওয়াশিংটন সফরে আসছেন, তখন তিনি দুই রাষ্ট্রের সমাধান নিয়ে তার সঙ্গে আলোচনা করবেন। টাইমস অফ ইসরায়েলের খবর অনুযায়ী আগামী রোববার যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর। চলমান পরিস্থিতিতে দুই রাষ্ট্র সমাধানের পক্ষে কথা বলেছে কাতারও। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি সাংবাদিকদের বলেন, ফিলিস্তিনিদের অধিকারের প্রয়োজনীয়তার বিষয়ে আমাদের অবস্থান সবসময় স্পষ্ট, আর ফিলিস্তিন সংকট সমাধানের একমাত্র পথ হল দুই রাষ্ট্র সমাধান। এর আগে গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর, জর্ডান এবং অন্যান্য আরব দেশে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। ওই আহ্বান প্রত্যাখ্যান করেছে মিশর ও জর্ডান। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসও তা খারিজ করে দিয়েছে। এরপরও সাংবাদিকদের কাছে গাজার বাসিন্দাদের মিশর এবং জর্ডানে সরিয়ে নেওয়ার কথা তোলেন ট্রাম্প। তবে তার সেই প্রস্তাব জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনিরা। ট্রাম্প তার ক্ষমতার প্রথম মেয়াদেও দুই রাষ্ট্র সমাধানের পক্ষে একাধিকবার কথা বলেছেন। তবে ইসরায়েল বরাবরই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোর বিরোধিতা করে আসছে। ওয়াশিংটন যদি কিয়েভকে অর্থ এবং অস্ত্র সহায়তা প্রদান বন্ধ করে, সেক্ষেত্রে 2 মাসের মধ্যে ইউক্রেনের যুদ্ধ শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন পুতিন। মঙ্গলবার রুশ সাংবাদিক পাভেল জেরোবিনকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। পুতিন বলেন, পশ্চিমা পৃষ্ঠপোষকরা হাত গুটিয়ে নিলে ইউক্রেনের অস্তিত্ব থাকবে না। পশ্চিমাদের অর্থ এবং গোলাবারুদ ফুরিয়ে গেলে তারা 1 মাসও টিকতে পারবে না। আমি মনে করি সবকিছু শেষ হতে পারে আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যেই। এদিক থেকে বিবেচনা করলে সত্যিকার অর্থে এই মুহূর্তে ইউক্রেনের কোনো সার্বভৌমত্ব নেই। পুতিন বলেন, কিয়েভের পশ্চিমা পৃষ্ঠপোষকরা যদি সত্যিই শান্তি চায় তাহলে এখনই আদর্শ সময়। আমরা ইতোমধ্যে এই ইস্যুতে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। 2015 সালে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত লঙ্ঘন, ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য পদের জন্য 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনও চলছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন। প্রায় 3 বছরের যুদ্ধে ডোনেটস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া এবং খেরসন এই 4 প্রদেশের দখল নিয়েছে রাশিয়া। মস্কোর প্রস্তাব, কিয়েভ যদি ক্রিমিয়া সহ এই 4 প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয় তাহলে ইউক্রেনে সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করা হবে। অন্যদিকে কিয়েভের বক্তব্য, রাশিয়া যদি অধিকৃত অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহার করে নেয়, শুধু তাহলেই শান্তি সংলাপে বসবে ইউক্রেন।
যুক্তরাষ্ট্রের হুমকির মুখে গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনের কথা বিবেচনা করেছে ফ্রান্স। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়ায় ফ্রান্স এবার আর্কটিক দ্বীপটিতে সেনা মোতায়েনের কথা বিবেচনা করছে, এমনটাই জানিয়েছে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জে নোয়েল ব্যারট। ব্যারট নিশ্চিত করেছেন, ফ্রান্স ইতিমধ্যেই ডেনমার্কের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছে, তবে সেনা মোতায়েনের এই পদক্ষেপ বাস্তবায়নের জন্য তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নেই বলেও জোর দিয়ে জানান তিনি। ব্যারট সুড রেডিওর সাথেও এক সাক্ষাৎকারে বলেন, এই মুহূর্তে সেনা মোতায়েনে ডেনমার্ক আগ্রহী নয়, তবে নিরাপত্তার স্বার্থ হুমকির মুখে পড়লে ইউরোপ পদক্ষেপ নেবে। গ্রিনল্যান্ড দখলের বিষয়ে ট্রাম্পের ক্রমবর্ধমান আগ্রহকে মোকাবেলায় ডেনমার্ক ইউরোপীয় দেশগুলোর সমর্থন চাওয়ার মধ্যেই ফ্রান্সের পক্ষ থেকে এই মন্তব্যগুলো সামনে এলো। ট্রাম্প আর্কটিক এই দ্বীপের প্রাকৃতিক সম্পদ এবং কৌশলগত মূল্য উল্লেখ করে বলেছেন, আমি মনে করি আমরা এটি পেতে যাচ্ছি। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন বিষয়টি নিয়ে আলোচনার জন্য ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং গ্রিনল্যান্ডের প্রতি যে কোনো ধরনের তাৎক্ষণিক সামরিক হুমকি প্রত্যাখ্যান করেছেন। তিনি ট্রান্স আটলান্টিক সহযোগিতার গুরুত্বের উপরও জোর দিয়েছেন। মঙ্গলবার তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট, জার্মান চ্যান্সেলর এবং ন্যাটো মহাসচিবের সাথে বৈঠক করেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জো নোয়েল ব্যারট আর্কটিক এই অঞ্চলকে সংঘাতের নতুন ক্ষেত্র হিসেবে বর্ণনা করেছেন এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী ফ্রেডরিকসেন উত্তেজনা এড়িয়ে সতর্ক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিয়েছেন। এছাড়া সম্প্রতি আর্কটিকে প্রতিরক্ষায় 2 বিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছে ডেনমার্ক। গত 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। তবে এর আগে ট্রাম্প বেশ কয়েকবার তার গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছার কথা জানান। 2016 সালে প্রেসিডেন্ট হিসেবে থাকা অবস্থায় গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প। এরপর তিনি বারবারই এই ধারণা উত্থাপন করে আসছেন। দিল্লি ও উত্তরপ্রদেশের মধ্যবর্তী ছোট শহর ওখলায় বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা বসতি স্থাপন করেছেন বলে অভিযোগ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার দিল্লির মঙ্গলপুরীতে একটি সমাবেশে এই কথা বলেন বিজেপি নেতা যোগী। কট্টর হিন্দুত্ববাদী যোগী বলেন, ওখলায় বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বসতি স্থাপন করতে দিয়ে পাপ করছে আম আদমি পার্টি। এর ফলে দিল্লির নাগরিক সুবিধা এবং অবকাঠামো অবস্থা ভেঙে পড়েছে। উন্নত সুযোগ সুবিধার জন্য দিল্লির মানুষ এখন উত্তরপ্রদেশের নয়ডা ও গাজিয়াবাদে বসতি স্থাপন করছেন। এই ভঙ্গুর অবস্থার দায় আম আদমি পার্টির। যমুনার দূষণ নিয়েও আম আদমি পার্টির সরকারকে দায়ী করেন আদিত্যনাথ। তিনি অভিযোগ করে বলেন, যমুনা একসময় আমাদের সবার জন্য একটি বিশ্বাসের প্রতীক ছিল, অথচ আজ সেখান থেকে নর্দমার দুর্গন্ধ আসছে। যারা আম আদমি পার্টির এই পাপের ফল ভোগ করেছেন তারা শিগগিরই এর থেকে মুক্তি পাবেন এবং মুক্তির একমাত্র পথ হল 5 ফেব্রুয়ারি দিল্লির নির্বাচনে বিজেপিকে জয়ী করা। বিজেপি দিল্লির নির্বাচনকে ঘিরে আবার বাংলাদেশ এবং রোহিঙ্গা বিদ্বেষের উপর ভর করেছে। একদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, যদি বিজেপি ক্ষমতায় আসে তবে 2 বছরের মধ্যে দিল্লি থেকে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের সরিয়ে দেওয়া হবে। তিনি দাবি করেন, বিজেপি দিল্লিকে এই অবৈধ অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করবে এবং নিরাপত্তা নিশ্চিত করবে। 5 ফেব্রুয়ারি দিল্লির বিধানসভার 70টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আম আদমি পার্টি দিল্লিতে টানা তৃতীয়বার ক্ষমতায় আসার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। 2015-2020 সালের নির্বাচনে দলটি যথাক্রমে 67 এবং 62 আসনে জয়লাভ করেছিল। অন্যদিকে বিজেপি গত 2 নির্বাচনে যথাক্রমে 3টি এবং 8টি আসনে জয়ী হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে 8 ফেব্রুয়ারি। চীনের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ডিপসিক যুক্তরাষ্ট্রের অঞ্চলে ফ্রি অ্যাপ ডাউনলোড তালিকার শীর্ষে উঠে এসেছে। এর মাধ্যমে এটি পেছনে ফেলেছে আগের শীর্ষস্থানীয় এআই চ্যাটজিপিটিকেও। একই সঙ্গে এটি চীনের ফ্রি অ্যাপ তালিকার শীর্ষস্থান দখল করেছে। চায়না ডেইলি জানিয়েছে এই তথ্য। 20 জানুয়ারি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ডিপসিক তাদের সর্বশেষ এআই মডেল ডিপসিক R1 আনুষ্ঠানিকভাবে চালু করেছে। বাজার বিশ্লেষকদের মতে ডিপসিক এআই এর কার্যক্ষমতা এরই মধ্যে চ্যাটজিপিটি, জেমিনি ও ক্লডের মতো বিভিন্ন এআই মডেলকে পেছনে ফেলেছে বলে দাবি করা হচ্ছে। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় যুক্তরাষ্ট্রের আধিপত্যকে হুমকির মুখে ফেলল চীন। আন্তর্জাতিক লার্জ মডেল লিডারবোর্ড এরিনা তাদের শুক্রবারের বেঞ্চমার্ক পরীক্ষায় ডিপসিক R1কে সব ক্যাটাগরিতে রেখেছিল তৃতীয় অবস্থানে। স্টাইল কন্ট্রোল মডেল বিভাগে এটি ওপেন এআই এর 01 এর সঙ্গে যৌথভাবে প্রথম স্থান দখল করে। ডিপসিক এরই মধ্যে পশ্চিমা প্রযুক্তি খাতে আলোড়ন সৃষ্টি করেছে, কারণ এটি সম্পূর্ণ ওপেন সোর্স এবং তৈরি হয়েছে বেশ কম খরচে। বিশেষজ্ঞরা বলছেন, গত 1 দশকে এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র চীনের তুলনায় এগিয়ে থাকলেও ডিপসিকের এআই মডেল এই ভারসাম্যের সমীকরণ বদলে দিতে পারে। শুক্রবার মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেছেন, তারা লুইজিয়ানাতে তাদের সর্বশেষ এআই মডেল এলআলমা 4 চালানোর জন্য একটি বিশাল ডেটা সেন্টার তৈরি করতে $60 বিলিয়ন বেশি ব্যয় করবেন।
ব্যবহারকারী ছাড়া স্টক মার্কেটেও হইচই ফেলে দিয়েছে ডিপসিক। ডিপসিকের ঘোষণার পর এআই চিপ নির্মাতা এনভিডিয়ার শেয়ার মূল্য 3.12% কমেছে, যা তাদের সবচেয়ে বড় একদিনের পতন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।